তারা কাঁটা দিয়ে আটকে রেখেছে যাতে মানুষ উপরে উঠতে না পারে, কারণ এই ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। 1000 বছরের পুরনো সোনারগাঁয়ের পতন মানে 500 বছরের পুরনো পানাম নগরের উত্থান, যেখানে আসতে পারাটা এই পৃথিবীর বড় বড় বণিকদের কাছে স্বপ্ন ছিল। এটি সেই আজব শহর যার পতনের শব্দ এখনো ধ্বনিত হয় পুরনো ইটের গায়ে। এই শহরের পতন মানে শুধু একটি শহরের পতন নয়, গোটা বিশ্বের বাণিজ্যিক নেটওয়ার্কের ধসে যাওয়া। 4 শতাব্দী পূর্বেও এই নগরী থেকে রপ্তানিত হতো এমন এক শুকনো বস্তু যার নাম ছিল মসলিন, আর এই মসলিনের নরম ছোঁয়ায় মোহিত হতো ইউরোপীয় রাজপরিবার। এই শহরের সৌন্দর্য এতটাই অতুলনীয় ছিল যে পারস্যর খ্যাতিমান কবি হাফিজ নিজের কবিতায় এই শহরের কথা লিখে পাঠিয়েছিলেন সুলতানের আমন্ত্রণের জবাবে। বৃদ্ধ কবি হাফিজ সুলতানের আমন্ত্রণে আসতে না পারলেও তার শব্দরা ছুটে এসেছিল তার কবিতার মাধ্যমে এই নগরীতে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শেখ হাসিব এখন দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁতে অবস্থিত পানাম সিটি। আপনারা অনেকে হয়তো পানাম সিটি সম্পর্কে জানেন এবং অনেকে জানেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি এই পানাম সিটি। এই পানাম সিটির ইতিহাস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তার ইতিহাস আপনাদেরকে সংক্ষেপে কিছু তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই যে ভবনগুলি দেখছেন প্রায় 500 বছরের অধিক পুরনো এই ভবনগুলি ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সবাইকে একটাই কথা বলবো, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন। আমি আপনাদেরকে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধু। তো চলুন ভিডিওটি শুরু করি দেরি না করে। প্রাচীন এই জায়গাটিতে 3টি শহর ছিল, বড়নগর, খাসনগর এবং পানাম নগর। তন্মধ্যে এই পানাম নগর ছিল সবচেয়ে আশ্চর্যজনক সুন্দর। প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই প্রাচীন নগরী। এই প্রাচীন নগরী ছিল বাংলার 12 ভূঁইয়াদের সাথে সরাসরি সম্পৃক্ত। সোনারগাঁও ছিল ঐতিহাসিক বাংলা অঞ্চলের প্রাচীন রাজধানী। এখানে ছিল একটি নদী বন্দর। সুদক্ষ কারিগরদের দ্বারা বিশাল সম্মেলনে এই অঞ্চল ছিল মুসলিম বাণিজ্যের প্রাণকেন্দ্রিক। প্রাচীন গ্রিক এবং রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতে এম্ফোরিয়াম বাণিজ্যিক কেন্দ্র অবস্থান ছিল, যা প্রত্নতান্ত্রিকরা ওয়ারি পটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছিলেন। এটি ছিল বঙ্গ, সমতট, সেন এবং দেবরাজ বংশের অন্যতম শক্ত ঘাঁটি। দিল্লির সিংহাসনে যখন সুলতানদের দাপট ছিল সর্বোচ্চ, ঠিক তখনই পূর্ব বাংলার হৃদয় জেগে উঠেছিল এক ঐতিহাসিক জনপদ সোনারগাঁও। এটি ছিল ফখরউদ্দিন মোবারক শাহ ও তার পুত্র এখতিয়ার উদ্দিন গাজীর দ্বারা শাসিত এক শক্তিশালী সালতানাতের রাজধানী। এখানে ছিল রাজদরবার, যেখানে নির্ধারিত হতো যুদ্ধ, শান্তি আর ক্ষমতার ভাগাভাগি। ছিল টাকশাল, যেখানে গড়া হতো সেই সময়ের মুদ্রা, যা দিয়ে চলত বাংলা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাণিজ্য। পরবর্তীতে গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালেও এই নগর রয়ে যায় বঙ্গীয় সালতানাতের অন্যতম রাজধানী। এই অঞ্চল ধীরে ধীরে রূপ নেয় গুরুত্বপূর্ণ জনপদে। বহিরাগত অভিবাসীরা এসে এখানে বসতি শুরু করে। নির্মিত হয় অসংখ্য মসজিদ, সমাধি, প্রাচীন স্থাপনা। এমন এক ঐতিহাসিক ঘটনায় পারস্য কিংবদন্তি কবি হাফিজকে আমন্ত্রণ জানানো হয়েছিল সোনারগাঁয়ে। বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজেই পাঠিয়েছিলেন সেই আহ্বান। যদিও হাফিজ বয়সজনিত কারণে আসতে পারেননি, তবুও তিনি বাংলার প্রতি ভালোবাসায় একটি গজল রচনা করে সুলতানকে উপহার দেন। এই গজলের সূত্রপাত ধরে বহু বিদেশি পর্যটক ও কবি এসেছিলেন এই সোনারগাঁয়ে। দেখেছিলেন এক স্বপ্নের শহর, এক ঐতিহাসিক নিদর্শন। দেখুন সে সময়কার বাথরুমের অবস্থা দেখুন বন্ধুরা। এই বাথরুম যখন করতো, এই মলগুলো সোজা চলে যেত এই যে পেছনের যে এখানে ছিল নদী, এখানে চলে যেত এই বাথরুমগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা।
15 শতকের দিকে বাংলার ইতিহাসে আবির্ভাব ঘটে এক দুর্ধর্ষ বীরের নাম ঈশা খাঁ। তিনি গড়ে তোলেন বাংলার প্রথম শাসিত রাজধানী সোনারগাঁও। এই শহরের পূর্বে ছিল মেঘনা আর পশ্চিমে ছিল শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা এবং মেঘনার ঘাটে প্রতিদিনই পালতোলা নৌকার ভিড় জমত, কারণ এই শহর ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিকারক স্থান। বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, এই দেশ থেকে যেত মসলিন। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগর। বন্দর অবনতির ফলে যখন দিনে দিনে সোনারগাঁওয়ের পতন ঘটেছে, তখনই গড়ে উঠেছে এই পানাম নগর। তাই ইতিহাস বলছে সোনারগাঁয়ের পতন মানে পানাম নগরের বেড়ে ওঠা। আমরা অনেক সময় সোনারগাঁওয়ের ইতিহাসের সাথে পানাম নগরকে গুলিয়ে ফেলি, কিন্তু এই দুটি বিষয় দুটি ইতিহাসের অধ্যায়। বন্ধুরা, এই যে আমার পাশে দেখছেন কূপ, এখানকার প্রায় প্রত্যেকটি বাড়িতে ছিল কূপ এবং এখনও রয়েছে। এই যে এই একটি দেখুন, এর মধ্যে আসলে প্লাস্টিক ময়লা ফেলে এটিকে নোংরা করে রেখেছেন। এই যে তার ধ্বংসস্তূপ প্রায় সব দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অত্র অঞ্চলের অহংকার ছিল মসলিন, সারা বিশ্বের সুবিখ্যাত। কিন্তু এই পোশাক বাণিজ্যর স্থান ধ্বংস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুরু করে নীল বাণিজ্য। কারণ পুরো ইউরোপ জুড়ে নীল চাষের চাহিদা ছিল ব্যাপক। মুসলিম ধীরে ধীরে হারিয়ে যায় কালের গর্ভে। কৃষকদেরকে বাধ্য করা হয় নীল চাষের জন্য। অলাভজনক নীল চাষ মসলিনের স্থলে ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্যিক কেন্দ্র। এই পানাম নগরের স্থাপত্য শৈলী দেখার মতো। গ্রিক, গান্ধারা, মোগল এবং বিদেশি স্থাপত্য রীতি চোখে পড়ে এখানে। পূর্বে কয়েকশো বছরের স্থাপত্য জ্ঞানের সম্মেলন ঘটেছে এই পানাম নগরে। সমগ্র পৃথিবীর বাণিজ্যের যে নেটওয়ার্ক ছিল, এটি তারই একটি অংশ ছিল। ভেবে দেখুন কতটা গুরুত্বপূর্ণ ছিল এই শহর। এই প্রাচীন শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দী অর্থাৎ 1800 সালের আশেপাশে। মূলত পানাম ছিল সেই সময়কার বাংলার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা এবং কলকাতা জুড়ে। তারাই মূলত এই নগরী গড়ে তোলেন। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকাটি সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত হয়েছিল বাংলার সংস্কৃতি দারুণভাবে। টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম নগরীতে রয়েছে একটি মাত্র রাস্তা। উত্তর পাশে আছে 31টি এবং দক্ষিণ পাশে আছে 21টি বাড়ি। অধিকাংশ বাড়ি আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর উৎকর্ষ লাভ করে। সেই উৎকর্ষতা থেমে যায় তখন যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী করা হয় 1610 খ্রিস্টাব্দে। 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে এই শহরের আরো অবনতি ঘটে থাকে, বিশেষ করে মুসলিম বন্ধ হওয়ার পর, ব্রিটিশরা পুরোপুরি বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর। এখানকার সম্ভ্রান্ত মুসলমান ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন করে, কেবল তাদেরই যারা তাদেরকে সহযোগিতা করেছিল। ফলে এই নগরের সৃষ্টি হয় হিন্দু ব্যবসায়ীদের একটি শক্তিশালী অবস্থান। অতীতে এখানে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেননি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর।
আর এভাবেই ধ্বংসের দ্বারে পৌঁছে যায় এই নগরী। বিশ্বের 100টি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে এই পানাম একটি। সোনারগাঁয়ের সেই পানাম নগরী এখন কেবল নামেই রয়েছে, সময়ের ব্যবধানে হারিয়ে গেছে তার অতীত জৌলস।